বাংলাদেশ এত উন্নত হয়েছে, তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছেও এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই। কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম, কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নেই তো। যারা আজকে এই ধরনের ধ্বংস করছে, যারা মানুষ হত্যা করেছে, তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজে আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো, এদের এই ধ্বংস যজ্ঞে যেন অংশ না নেয়, বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, আরো উন্নত জীবন তোমরা পাও, আমি সেই দোয়াই করি। কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা, সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না। সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না, চলতে পারবো না। 15ই আগস্টের পরে আমরা পারতাম না। খুনের জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ, ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল, প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করত, তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু 2024 সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। আমার একটা প্রশ্ন, জুলাই 15 তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, ছাত্র হত্যা, শিশু ব্যবহার করতো না, আজকে 13 কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে। মোবাইল ফোন ছিল না, সেই মোবাইল ফোনও উন্মুক্ত করে দিই, এবং এখন 18 কোটি সিম ব্যবহার হয়। এবং এর জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি, কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি, স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট সার্ভিস ব্যবস্থা করা হয়েছে, ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে উঠুক, সেটাই চেয়েছি। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 96 সালে সরকার এসেই নির্মাণ করি, যাতে করে বিজ্ঞানের দিকে মানুষ ঝোঁকে, গবেষণায় প্রতি মনোযোগী হয়। কারণ বিজ্ঞানের বিকাশ ছাড়া কখনো কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না, সেই জন্য এই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এরপরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয়, ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, এভিয়েশন এবং এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয়, বহুমুখী বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি, মেডিকেল বিশ্ববিদ্যালয়, সবগুলি কিন্তু আওয়ামী লীগের করা, আওয়ামী লীগের হাতে গড়া। একটার পর একটা ইনস্টিটিউট করে দিয়েছি, ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছে। পাবলিক সার্ভিস কমিশনে প্রতি বছর নিয়মিত পরীক্ষা হওয়া শুরু করে, ছেলে মেয়েরা যথাযথভাবে মেধার ভিত্তিতেই কিন্তু চাকরি পেয়েছে, কাজ পেয়েছে। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়ে যেখান থেকে বিনা জামানতে ঋণ নিয়ে সবাই যেন কাজ করতে পারে, কর্মসংস্থান ব্যবস্থা যাতে হয়, ব্যাপক হারে যেন বিদেশি বিনিয়োগ আসে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিই, এবং সেই বিনিয়োগ এসেছে। 2009 সালে সরকার এসে আমি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি 2010 থেকে 2021। যে লক্ষ্য ছিল বাংলাদেশকে আরো উন্নত করা, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করা, আধুনিক বিশ্বের সঙ্গে যাতে তাল মিলিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করা, এবং সেটাই আমরা কিন্তু করেছিলাম। আজকে আমাদের এটা বললে চলবে না যে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এর সব কিছুই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি এদের স্বাধীন না করতেন, তাহলে আমরা কোথায় থাকতাম? পাকিস্তানের একটা প্রদেশ। পাকিস্তান না বলে একজন বাঙালি কিন্তু সেক্রেটারি হতে পারেনি, একজন বাঙালি কিন্তু মেজর জেনারেল পর্যন্ত যেতে পারেনি, মাত্র মেজর হিসেবে থাকতে পারত, একজন মাত্র কর্নেল ছিল। পাকিস্তান আমলে কিন্তু আমাদের শিক্ষার কোনো উচ্চশিক্ষার সুযোগই ছিল না।
এমনকি বিদেশে যেতে হলে ওই পাকিস্তানের রাজধানীতে যে বিদেশের আমাদের পাসপোর্ট এবং ভিসা নিতে হতো, আন্তর্জাতিক ফ্লাইট করাচি থেকে নিতে হতো। সেটা আমার নিজের অভিজ্ঞতা আছে। 69 সালে যখন ওই বিদেশে যাই, ওই করাচিতে যে থেকে ভিসা নিয়ে তারপর যেতে হয়েছে। কিন্তু দেশ স্বাধীন হবার পরে তো সেটা ছিল না। আমদানি রপ্তানি ব্যবসা পূর্ববঙ্গে কেউ করতে পারতো না, ওই পাকিস্তানে যেই করতে হতো। কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেই সকল সুযোগ আমরা পেয়েছি। আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস। এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল 75-এর পর, এরপর আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তাদের কাছে বোধহয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না, ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধহয় পছন্দ। আজকে অন্তত আমরা বলতে পারি, জাতিপিতা স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন, তখনও কিন্তু ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিতেন, বিনামূল্যে কাপড় চোপড় দিয়েছেন, প্রত্যেক বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে দিয়ে গেছেন এবং পথ দেখিয়ে দিয়ে গেছেন। আর তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে কিন্তু উন্নত করেছি। আজকে আমরা বিনামূল্যে পাঠ্য পুস্তক দিতাম 1 জানুয়ারি। আবার প্রশ্ন, এবছরে কেন এখনো বই দিতে পারলো না? ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, এখনো বই দিতে পারেনি। অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী, তখনও আমরা ঠিক 1 জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো। তাদের পড়াশোনা, স্কুলে যাওয়া বন্ধ ছিল, অনলাইনে পড়াশোনা করা বা টেলিভিশনের মাধ্যমে এক একটা ক্লাসগুলি সেটা তুলে ধরা তাদের কাছে। ঘরে বসে আমার ঘর আমার স্কুল, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাই আমরা করে দিয়েছিলাম। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে শুরু করে সবগুলি কিন্তু উন্নতি আমরা করেছি। মাদ্রাসার শিক্ষার উন্নতি করেছি, স্বীকৃতি দিয়েছি, কমই মাদ্রাসাকেও আমরা স্বীকৃতি দিয়েছি এবং অনেক মাদ্রাসা আমরা সরকারিকরণ বা সেগুলি আমরা যাতে আমাদের সব রকম সহযোগিতা পায় সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আমাদের শিক্ষা যাতে কোনো মতে ক্ষতি না হয়, প্রত্যেকটা ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে, প্রি প্রাইমারি শিক্ষা আমরাই প্রতিষ্ঠিত করি এবং সেই সাথে সাথে মায়ের নামে আমরা একটা বিশেষ অনুদান পাঠাতাম বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য। উপবৃত্তি দেওয়া, বৃত্তি দেওয়া এবং উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া, সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম যাতে আমাদের গরিব মেধাবী ছেলে মেয়েরা যথাযথভাবে পড়াশোনা করতে পারে, সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম। 4 কোটির উপর শিক্ষার্থী এই সুযোগ পেত। এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, আমরা যখন দেশে ফিরে আসি, ওই বাড়িটি আমরা তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন আমরা 2 বোন জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে, এবং সেখানে একটি মিউজিয়াম করেছিলাম সেই স্মৃতি রক্ষার জন্য। আর সেই ট্রাস্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের আমরা বৃত্তি দিতাম, কম করে হলেও 500 টাকা, উপরে 2000 টাকা। মেডিকেল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যারা পড়তো সকলের জন্য এই বৃত্তি উন্মুক্ত ছিল। 1800 শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিতাম। তাছাড়া অনেক দুস্থ এবং গ্রেনেড হামলা আহত নিহত পরিবার, তাদেরকে মাসহারা দিতাম। কোভিডের সময় এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকেই
5 কোটি টাকা দিয়ে আমি ফান্ড করে দিয়েছিলাম প্রাইম মিনিস্টার অফিসে, যেখান থেকে কোভিডে যারা আক্রান্ত তাদের সহযোগিতা করা। আমরা ভূমিহীন গৃহহীনদের ঘরবাড়ি করে দিই। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে আমি বিশেষ তহবিল গঠন করে দিই, যেখানে জমি পাওয়া যেত না সেই জমি ক্রয় করে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘরবাড়ি করে দাও।